দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বড় সাজ্জাদ বিদেশে, ছোট সাজ্জাদ কারাগারে, অথচ চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু, যার সর্বশেষ প্রমাণ সারোয়ার বাবলা হত্যাকাণ্ড। অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য, আছে রাজনৈতিক ছত্রছায়া, অস্ত্রভান্ডার ও বিশাল বাহিনী, যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয়। রাজধানীর ধানমন্ডি এলাকায় 5টি বিড়ালের চোখ নৃশংসভাবে খুবলে নেওয়ার ঘটনায় দানা বাঁধছে নানান রহস্য। অনেকের মনে প্রশ্ন, ঢাকা শহরে কি তবে ঘুরে বেড়াচ্ছে কোনো সাইকোপ্যাথ, যে কোনো সময় যার টার্গেট হতে পারে নিরাপরাধ কেউ? বিশেষজ্ঞরা বলছেন এটি সাইকোপ্যাথের কাজ হলে তার শঙ্কার কারণই বটে। আর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পূর্বাপর জানার চেষ্টা করছে পুলিশ। শিক্ষাঙ্গনে বারবার আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ। 3 দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা এলেও ঢিমে তালে চলছে লেখাপড়া। এ ধরনের অস্থিরতা শিক্ষার্থীদের মানসিক বিকাশের চাপের সৃষ্টি করছে বলছেন অভিভাবকরা, যদিও শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতেই আন্দোলনে ছিলেন তারা। শুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বায়ু দূষণ বন্ধে তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে পুলিশের ধরপাকড়ের শিকার হয় প্রায় 100 মানুষ। অন্যদিকে ভারতের পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা দিল্লির বায়ু দূষণের দায় চাপিয়েছেন বিরোধী দল আম আদমি পার্টির ওপর। এবার শুনবেন বিস্তারিত। চালিতাতুলি এলাকার সাজ্জাদ আলী খান 90-এর দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী, বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে। 2000 সালে বধধারাটে আলোচিত 8 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। পালিয়ে প্রথমে দুবাই, পরে ভারতে গিয়ে সংসার পাতেন। সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো। সরোয়ার বাবলা ও নুরুন নবী ম্যাক্সন ছিলেন সাজ্জাদের শিষ্য। 2011 সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই। 2017 সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে। সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে 2020 সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন। 4 বছর জেল খেটে বের হয়ে 2024 সালে 27 জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা। 5 আগস্টের পর জামিনে মুক্তি পান। বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা। তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। শুরু হয় দুই গ্রুপের আধিপত্যের লড়াই। 2022 সালে ভারতে ম্যাক্সনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন। গত 15 মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা। এরপর 2 দফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত 5 নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনিরা। বড় সাজ্জাদ ভারতে, ছোট সাজ্জাদ জেলে, কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী। বিশেষ করে রায়হান, ইমন, খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়। হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে। সন্ত্রাসীদের প্রত্যেককে সবসময় দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্রছায়ায়। এগুলো একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হইতে পারে, দেশের বাইরে থেকেও হতে পারে। এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য, র্যাবের জন্য কোনো বিষয় নয়। তাদের কাছে এগুলো ফাইল আছে, তারা জানে কোত্থেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে। শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ও টেম্পো স্ট্যান্ড, বালুমহালে চাঁদাবাজি, ঝুট ব্যবসা এলাকায় আধিপত্য, এসব নিয়েই আন্ডারওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ। চট্টগ্রাম শহরের বাইরে রাউজান, ফটিকছড়ি, হাটাজারিতেও তাদের বাহিনী সক্রিয়। তারা কি পরিমাণ দুর্বিনীত হয়েছে, কি পরিমাণ অদম্য হয়েছে, দুঃসাহসী হয়েছে, তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুল পরিমাণ কেয়ারই করছে না। এই ফ্রাঙ্কেনস্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা? এই দলগুলোই বানিয়েছে। দুই গ্রুপের আধিপত্যের লড়াই প্রকাশ্যে অস্ত্রবাজি ও দ্বন্দ্ব সংঘাতের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এরা এলিভাতারে গুলি করে, যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে, যে কেউ গুলিবিদ্ধ হইতে পারে। এখানে সেখানে যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। ওরা কেন অস্ত্র নিয়ে এভাবে ওপেনের তারা গুলি করবে? এটা একটা আইন শৃঙ্খলার বা রক্ষা বাহিনীর একটা মানে নিরাপত্তা দেওয়ার খুবই একটা দরকার। তবে পুলিশের দাবি ভিন্ন।
এগুলো হচ্ছে গুপ্তঘাতক এবং এগুলো বেশিরভাগই আমি মনে করি হায়ার্ড কিলার। এদের কোনো দলীয় কোনো আদর্শগত অবস্থা, এগুলো হায়ার্ড কিলার। এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। গত 30 নভেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত এই ধানমন্ডি লেকের তাকুয়া মসজিদ থেকে রবীন্দ্র সরোবরের যে অঞ্চলটা, এই অঞ্চলে 5টি বিড়ালকে পাওয়া যায় যাদের চোখ খুবলে নেয়া। এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এই ঘটনার মোটিভ নিয়ে। এই জায়গাটায় শুয়ে ছিল, তখন ওর খুব ক্লান্তর্বিতে ছিল, চোখটা উড়ানো ছিল। ধানমন্ডি লেকের পার্কিং এর দায়িত্বে আছেন আলামিন মুন্সি। দিন কয়েক আগে ওই বিড়ালগুলোর একটিকে নিজে উদ্ধার করেছিলেন তিনি। কিছু মনে করেন জানোয়ারের মতন কিছু লোক আছে, এই যে সব কাজ করে। চোখ উপড়ে নেয়া 5 বিড়ালের মধ্যে ইনফেকশনের কারণে এরই মধ্যে মারা গেছে 2টি। রাজধানীর গুলশানের একটি পশু হাসপাতালে কয়েকদিন আগে আইসিইউতেও ছিল বিড়াল 2টি। চিকিৎসকরা বলছেন মৃত্যুর 4 থেকে 5 দিন আগে জোর করে চোখ তুলে নেয়ার আলামত পেয়েছেন তারা। আমরা যখন ক্লোজ অবজারভেশনে গেলাম, দেখলাম যে হচ্ছে যেই জায়গাটা সেটা খুবই অ্যাব্রোথ্যাব্রোভাবে কাটা। মোর দ্যান 4 to 5 ডেজ এগো হচ্ছে এটা খোলা। বিড়ালের ঘটনা সামনে আসার পর মানববন্ধন করে একটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংগঠন। তাদের সন্দেহ এটি কোনো সাইকোপ্যাথ বা বিশেষ উদ্দেশ্যে বড় কোনো চক্রের কাজ হতে পারে। ব্যাপারটা কোনো দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত না, যেটা আমার বিশ্বাস এটা কোনো সুপরিকল্পিত এবং কোন একটি চক্র কোনো নির্দিষ্ট কারণে এটি করেছে। প্রাণীদের ওপর এই ধরনের আক্রমণ শাস্তিযোগ্য অপরাধ। প্রাণী কল্যাণ আইন 2019 বলছে এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা। যদিও এমন মামলা বা শাস্তির কোনো নজির নেই এখন পর্যন্ত, তবে এবার ধানমন্ডির এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে, যাতে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এমন বিকারগ্রস্ত কর্মকাণ্ডের শিকার হতে পারে মানুষও। এর মধ্যে এর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। সাইকোপ্যাথের সংখ্যাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমরা কাজ করতেছি, এটা আর কি বাইর করার চেষ্টা করতেছি। সিসিটিভিতে আমরা কিছু ফুটেজ পাইছি। অপরাধ বিজ্ঞানের ভাষায় সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথরা মানুষের ওপর হামলার আগে নিরীহ প্রাণীদের ওপর চালায় এমন নৃশংসতা। মনোবিজ্ঞানীদের শঙ্কা তেমন হলে সবার আগে এর শিকার হবে শিশুরা। যেহেতু অ্যানিমেল যারা, তারা যেহেতু খুব একটা পাওয়ারলেস, তারা ঠিক সেভাবে তার সাথে ডিফেন্ড করতে পারবে না। এই অবজেক্টের ক্ষেত্রেই হলো তারা তাদের এই নৃশংসতা করে মজা পায়। এ ধরনের যাদের চরিত্র অনেক ক্ষেত্রে তারা তাহলে যদি মানুষের ক্ষেত্রে টার্গেট করে প্রথমে কিন্তু শিশুদের ক্ষেত্রে টার্গেট করতে পারে। ঢাকা শহরে বর্তমান আর্থসামাজিক পরিবেশে মানসিক বিকার হওয়া অস্বাভাবিক নয়। তবে এমন একজন বিকারগ্রস্ত মানুষ যদি খোলা বাতাসে ঘুরে বেড়ায়, তবে তার শঙ্কার কারণই বটে। অবশ্য এই শঙ্কা কতটুকু বাস্তব তা তদন্ত শেষ হলেই জানা যাবে। জিসান ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী স্কুলে এসে জানতে পারে ক্লাস নেবেন না শিক্ষকরা। জিসানের মতো অবস্থা দেশের কোটি শিক্ষার্থীর। বার্ষিক পরীক্ষার আগে পাঠদান না হওয়ায় সিলেবাস শেষ হওয়া নিয়ে শঙ্কায় তারা। আমি ক্লাস 4-এ পড়ি, আমার স্যাররা ক্লাস নিচ্ছে না। আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখায় তাহলে আমরা কিভাবে শিখব? শিক্ষকদের দাবির ন্যায্যতা নিয়ে প্রশ্ন না তুললেও তাদের কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। বলছেন চলতি বছরের শুরুতে বই পৌঁছায়নি হাতে হাতে। 26 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকায় দেখা মেলেনি শিক্ষক শিক্ষার্থীর। মে মাস জুড়ে ছিল শিক্ষকদের কর্মবিরতি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস হয়নি জুনে। সেপ্টেম্বরে পূজাসহ আরও কিছু বন্ধের কারণে বেশিরভাগ সময় হয়নি পাঠদান। 8 নভেম্বর আবারও ডাকা হয় কর্মবিরতি। এই বছরের 8 মাসেরও বেশি সময় শিক্ষা থেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিক্ষকরা এই বেতন জেনেও তো এই পেশায় এসেছে, তাহলে কর্মবিরতির নামে কেন এই শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করতেছে ওরা? আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, কিন্তু পাঠদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাচ্চাদের পড়ালেখার বছরের শেষ, পরীক্ষা সামনে আছে, এই অবস্থায় এটা বন্ধ রাখা ঠিক না। শিক্ষকরা বলছেন তাদের আন্দোলন যৌক্তিক, তবে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টিও স্বীকার করেছেন তারা। যেখানে আমার জীবনমান
দরিদ্র সীমার নিচে আমি যে বেতন পাই সেটা আমাকে যে একটা মানসম্মত জীবন লিড করার জন্য আমাকে যে একটা অনুভূতি দেবে, শক্তি দেবে, সেটা আমি পাই না। আমাদের বেতন বৈষম্য, আমাদের মর্যাদার বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকলেও ইবতেদায়ী, নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাগুলোতে যথানিয়মে চলছে পাঠদান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আমরা আছি, যার কারণে আমাদের কোনো কর্মবিরতি নেই, আমাদের যথারীতি ক্লাস চলছে, আমরা ক্লাস পরিচালনা করছি। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষা অফিসার। কারা কারা কর্মবিরতি করতেছে আমরা মনিটর করতেছি উপজেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে। আমরা আশা করি বিকালের মধ্যে তথ্য পেয়ে যাব কারা কারা করছে। পরবর্তীতে আমরা আমাদের অথরিটিকে জানাবো, অথরিটি ডিসিশন নেবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 560টি, শিক্ষার্থীর সংখ্যা 1,71,946 জন, শিক্ষক রয়েছেন 3,338 জন। টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। চুরি ডাকাতি বা অন্য অপরাধ করেনি তারা, চেয়েছিল কেবল নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিতে। চাওয়াটা খুব সামান্য শোনালেও দিল্লিবাসীর জন্য এটা রীতিমতো স্বপ্ন। বায়ু দূষণে কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষে ভারতের রাজধানী। কদিন ধরে বাসিন্দারা দূষণ রোধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানালেও নেই কার্যকরী পদক্ষেপ। রোববার ইন্ডিয়া গেট ওয়ার মেমোরিয়ালে জড়ো হন শত শত বিক্ষোভকারী। দূষণ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের দাবিতে দেন নানান স্লোগান। বিক্ষোভে অংশ নেয় শিশুরাও। শুধু শুনি দূষণ কমানোর জন্য আলোচনা চলছে, কিন্তু বাতাসের AQI মান ক্রমেই বাড়ছে। যে সরকারি আসে তারা আশ্বাস দেয় কিছু করার, কিন্তু বাস্তবে তথ্য বিকৃত করার বাইরে কিছুই করছে না। বিক্ষোভ রুখতে আসে পুলিশি বাধা, শুরু হয় ব্যাপক ধরপাকড়, আটক করা হয় প্রায় 100 মানুষকে। নিরাপত্তা বাহিনীর দাবি, রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় তাদের সরে যেতে বলা হয়েছিল। তা না মানায় কঠোর হতে বাধ্য হয় প্রশাসন। তবে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ নিয়ে মুখ খুলেছেন ভারতের পরিবেশ মন্ত্রী মানজিন্দর সিং সিরসা। বায়ু দূষণের দায় চাপান গেল 1 দশক ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির ওপর। সাফাই, দূষণ রোধে জোরদার পদক্ষেপ নিচ্ছে বর্তমান প্রশাসন। 10 साल तक आम आदमी पार्टी 10 বছর ধরে ধারাবাহিকভাবে বায়ু বিষাক্ত করেছে। রেখা গুপ্তা সরকার ক্ষমতায় আসার মাত্র 7 মাসের মাথায় মানুষ বাতাসের মান নিয়ে প্রশ্ন তুলছে। সরকার বায়ু দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে 1 দশকের ক্ষতি মাত্র 7 মাসে ঠিক করা সম্ভব নয়। গেল কয়েকদিনে দিল্লিতে বায়ুর মান পৌঁছেছে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে। বাতাসের AQI মান ছাড়িয়েছে 300-র মাত্রা, যেটিকে ধরা হয় গুরুতর বা বিপর্যয় হিসেবে। শহরটিতে শ্বাসকষ্ট এবং শ্বাসনালীর অন্যান্য অসুখে ভুগছেন 20 মিলিয়নেরও বেশি বাসিন্দা।